পরমাত্মানন্দ মণিশঙ্করবাবু শুরু করলেন যেভাবে, তাতে মনে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী সাজানোর চেষ্টা করছে রিপাবলিক বাংলা বা আমি। আমার প্রশ্ন, আমি যা যা দেখিয়ে, আমি একটি কথাও নিজের মুখে বলিনি, যা বলেছি তার প্রত্যেকটি প্রমাণ রেখেছি একেবারে দৃশ্য শ্রাব্য মাধ্যমে, অডিও ভিজুয়াল, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি বলছেন। এবং আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেননি যেটা তিনি হামেশা মাঝে মাঝে দাবি করে থাকেন। এক মিনিট, একবারও বলেননি যে এটা এআই জেনারেটেড, এটা এআই, এক মিনিট, এটা এআই জেনারেটেড, একবারও বলেননি যে এআই জেনারেটেড। তার মানে এগুলো উনি বলেছেন, প্রত্যেকটা কথা বলেছেন। স্বামী পরমাত্মানন্দ এই কথাগুলো বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় যে সরাসরি হিন্দু বিরোধী, হিন্দু প্রতিষ্ঠান বিরোধী অবস্থান নিয়ে রয়েছেন এবং সে অবস্থানে ডেটে রয়েছেন আজ পর্যন্ত, তার কারণ তিনি অনুতাপ প্রকাশ করেননি, ক্ষমা প্রার্থনা করেননি কারোর কাছে, না ভারত সেবাশ্রম সংঘ, না ইসকন, না রামকৃষ্ণ মিশন। তিনি গর্বের সঙ্গে, উদ্ধত্তের সঙ্গে এটা পর্যন্ত বলেছেন বিবেকানন্দকে বাড়ি দিয়েছেন তিনি, বিবেকানন্দের মাথায় ছাদ জুগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামী পরমাত্মানন্দ, আমি কি সত্যি কল্পনার মধ্যে রয়েছি? আমি কি সত্যি কল্পনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী সাজানোর চেষ্টা করছি? আপনার মনে হয় এরপরে? আসলে যখন নির্মল মাঝি জগৎজননী মা শারদার সঙ্গে আমাদের মাননীয়ার তুলনা টানেন এবং সেটার বিরুদ্ধে একটা শব্দও মাননীয়া উচ্চারণ করেন না, যে এভাবে তুলনা টানা যায় না, এই তুলনাটা হয় না, তার থেকে প্রমাণ হয় উনি মনে মনে নিজেকে কি ভাবছেন। আসলে হিন্দু প্রতিষ্ঠান, হিন্দু মত, হিন্দু পথ, হিন্দু মন এবং মানসিকতাকে আদপে উনি গুরুত্ব দিতে চান না। যখন কালীঘাটের নকুলেশ্বরের পূজা করতে গিয়ে ছুঁড়ে মালাটা পরিয়ে দেন বা এমনভাবে ফুলটা ছোড়েন যেটা আদপেও আমাদের মান্য এবং পূজ্য শিবলিঙ্গের ওপর পড়ে না, দূর থেকে জল ঢেলে দেন, আর তার যুক্তি হিসেবে বলেন যে পায়ের ব্যথা, তাই আমি ওভাবে পুজো করেছি, তখন মনে হয় কোথাও বোধহয় হিন্দুদের প্রতি ওনার একটু তরল দৃষ্টি আছে। এর অধিক আর আমি কি বলতে পারি? এবং হিন্দুদের কোন দৃষ্টিতে দেখেন যখন বলেন যে এরা আমার দুধেল গাই, দুধেল গাইদের মাঝে মাঝে চাট খেতে খাওয়া যায়, তাদের সেইভাবে দেখতে হয়, আর তার বিপ্রতীপে যখন আমরা দেখতে পাই যে এটাকে মিনি পাকিস্তান করার কথা হচ্ছে, কিংবা তারই অতি স্নেহভাজন আমাদের মহানাগরিক যখন বলছেন যে যারা হিন্দু হয়ে জন্মেছে বা যারা ইসলাম হয়ে জন্মায়নি, মুসলমান ধর্মে যাদের জন্ম হয়নি, তারা জন্ম থেকেই দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। আপনাকে জড়াতে হবে না, আমি বলছি মণিশঙ্করবাবু, আপনি বলছেন শঙ্কুদেব পান্ডা মহারাজদের যা খুশি বলা যায়, মহারাজ হয়ে কিছু বলা যায় না। দেখুন মনিদা, আসলে দেখুন স্বামী বিবেকানন্দ কত মহারাজ তো জেলে আছে, বলুন না তাদের নিয়ে কেন মহারাজ? থামান, এ উত্তেজিত হয়ে পড়েছে, ভগবানের মানে চৈতন্য উদয় হোক। আচ্ছা, আমি যে বিষয় বলছি সেটা হচ্ছে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার হিন্দুর প্রতি যে ভয়, হিন্দু ঐক্যের প্রতি ভয়, তা ধীরে ধীরে প্রকট হচ্ছে বলে উনি এই ধরনের কমিউনিকেশন দিচ্ছেন দুটো তিনটে কারণে। অনির্বাণদা, আমি খুব দ্রুততার সাথে শেষ করব। প্রথমত, উনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে বাংলাদেশের এই ঘটনার পর আরবান যে ভোট এবং শহরের যে ভোট, যেটা ডেডিকেটেড হিন্দু ভোট, যেটা তৃণমূল কংগ্রেস পেত, সেখানে এবার তার দাঁত ফোটানো মুশকিল আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের ঘটনার পর যারা বাংলাদেশের শিকড় ছিন্ন হয়ে এই একাধিক কলোনি কলকাতা শহর থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত আছেন, দাদা এবং তাদের আত্মীয় স্বজনরা এখনো যারা বাংলাদেশে আছেন, তারা প্রত্যেকে এফেক্টেড হয়েছেন এবং তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেতে শুরু করেছেন, তাদের ভোট পার্সেন্টেজ তৃণমূল থেকে দূরে যেতে শুরু করেছে। 3 নম্বর, আপনাকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো, যে দেখুন তৃণমূল কংগ্রেস এখন নিজেই জানে যে কোনো সময় তৃণমূল কংগ্রেস ভেঙে আরেকটা দল হতে পারে, একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে রেজিমেন্টেড তৃণমূল কংগ্রেসের যে মুসলিম ভোট,
সেই মুসলিম ভোটে ভাগ বসবে। এবং অন্যদিকে যদি বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয়, সেখানে ডেডিকেটেড হিন্দু ভোট যেটা তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও পেত, সেটা কনসোলিডেটেড হয়ে যাবে এবং তৃণমূলের বিরুদ্ধে যাবে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আপ্রাণ চেষ্টা করছেন কোনো না কোনোভাবে যাতে হিন্দু ভোটকে অ্যাড্রেস করা যায়। এবং আপনি লক্ষ্য করে দেখবেন আরজি করের ঘটনার পর এবং তার সাথে সাথে বাংলাদেশের ঘটনার পর হিন্দু ভোট অনেক বেশি কনসোলিডেটেড হতে শুরু করেছে। এইটার জন্য বাংলাদেশিরা তৃণমূল আরে ভাই এই ডিস্টারবেন্স একটু বন্ধ করুন, একটা সিরিয়াস আলোচনা করছি। বাংলাদেশে তো ভোট দিতে বর্তমান আসে। মুসলিমদের নিয়ে আসবেন, বাংলাদেশে তো ভোট দিতে আসে। একটা সিরিয়াস ডিসকাশনে ঢুকে বাংলাদেশ থেকে তো ভোট দিতে আসে। বাংলাদেশের মানুষ শুনুন মনিদা, আমি যখন ও মনিদা শুনুন না, কথা বাংলাদেশের মানুষের উপর যে ধরনের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই ঘটনায় ইউনূস সাহেব যেভাবে অ্যাক্ট করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেই অ্যাক্টিং লেভেল দেখে এখানকার হিন্দুরা আতঙ্কিত। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দুর্গা পুজো করতে দেন না, এখানে সরস্বতী পুজো করতে দেন না, আমাদের কোর্টে যেতে হয়। এবং শুনুন অনির্বাণদা, আজকে মনিদাকে সামনে রেখে বলছি, হাইকোর্টের অ্যাডভোকেট, আমরা শুভেন্দুদার নেতৃত্বে, কার্তিক মহারাজদের নেতৃত্বে এই হিন্দুরা আতঙ্কিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তাদের হয়ে কথা বলবো বলে ধর্মতলায় রানী রাসমণি রোডে একটা সভা করবো অনুমতি চেয়েছিলাম, রাজ্য সরকার দেয়নি, কোর্টে যেতে হয়েছে। ভাই অপরাধী সিদ্দিকুল্লাহ ওখানে সভা করতে পারে, সিদ্দিকুল্লাহর জন্য প্রশাসন ব্যবস্থা করতে পারে, অথচ আমরা করতে পারবো না। বলছি এখানে করে কি করবো? হ্যাঁ, কারণ যে কোনোদিন আপনারা পশ্চিম বাংলাটাকে বাংলাদেশ বানাতে চান, যে কোনোদিন বাংলাদেশ বানাতে চান। আপনাদের বাংলাদেশি বন্ধুরা বলছে ইরান একটা স্বাধীন দেশ করুন, আটকাবো না। আপনাদের বাংলাদেশি যারা বন্ধু বান্ধব আছে তাদেরও আটকাবো। ইসকন কলকাতা, হিন্দু যে কোনো ভাইয়ের উপর অত্যাচার হলে আটকাবো। ইসকন কলকাতার সহসভাপতি রাধারমন দাস, আমি প্যাচ ছিলেন বোধহয়, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন, আমি আমার পিসিআরকে বলবো তাকে দ্রুত কানেক্ট করবার জন্য। আমি ওসমান মল্লিক আপনার কাছে জিজ্ঞাসা করব, একজন আইনজীবীর আইনি যুক্তির জায়গা থেকে বলছি না, একজন সাধারণ নাগরিকের যুক্তির জায়গা থেকে আমি বলছি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাস বা মে মাসে বলা কথাগুলোর জন্য আজ পর্যন্ত সামান্যতম অনুতাপ কোথাও প্রকাশ করেননি, বরঞ্চ আমি শেষ দেখালাম ওয়াক সম্পত্তি নিয়ে আলোচনা করতে গিয়ে বিধানসভার ভিতরে যে প্রস্তাব তার দল এনেছে, সেখানে তিনি অপ্রাসঙ্গিক তো বটি, আমি জানি না ঠিক কী কারণে তিনি ভয়ঙ্করভাবে তিরুপতি বালাজি ট্রাস্ট, রামকৃষ্ণ মিশন, ইসকন, এই যাবতীয় সমস্ত হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি জমির প্রসঙ্গ এনেছেন, আনতে গিয়ে খ্রিশ্চান মিশনারিদের জমি, এমনকি স্বর্ণ মন্দিরের জমির কথা পর্যন্ত বলেছেন। আমি বলছি কোথাও কি কোনো সন্তুলনের সমস্যা হচ্ছে? এই সন্তুলনের সমস্যা মস্তিষ্কের নয়, আমি বলছি প্রশাসক হিসেবে যে সন্তুলনের সমস্যা, প্রশাসককে একটা ব্যালেন্স রেখে চলতে হয়। তো কি বলবো কি বলবো না, কার পক্ষে দাঁড়াবো কার পক্ষে দাঁড়াবো না, সবার পক্ষেই দাঁড়াবো কিনা, একই রকমভাবে দাঁড়াবো কিনা। ওসমান মল্লিক, আপনার কি মনে হয়, মমতা কি আদৌ শিখবেন ইউনূসের হাল দেখে? প্রথমেই বলি, বাংলাদেশে যেটা ঘটছে সেটা তো অন্যায় ঘটছে। বাংলাদেশ সরকার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে সই করেছিল, সই করার পর যথাযথভাবে সেখানে হিন্দু মুসলমান সবারই সমান অধিকার থাকা দরকার। কিন্তু আমরা কি দেখছি, সেখানে দিনের পর দিন মানে ক্রমশ হিন্দু শূন্যের পথে যাচ্ছে। 30 থেকে 7% হয়েছে, আগামী দিনে 20-30 বছরের মধ্যে শূন্য এসে যাবে। কিন্তু এখানে আমরা পশ্চিমবঙ্গবাসীরা আতঙ্কিত একটা কারণে, যে যদি এরকম ডিস্টারবেন্স চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গে একটা অনুপ্রবেশের ঢেউ এসে পড়বে, এবং সেই ঢেউটা সম্ভবত পশ্চিমবঙ্গ সরকারকে প্রথমে সামলাতে হবে বা ভারত সরকারকে সামলাতে হবে। যাই হোক, যেটা মমতা ব্যানার্জির প্রসঙ্গে আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘ লড়াই করে আজকে ক্ষমতায় এসছেন 2011 সালে, তার ভূমিকা অনস্বীকার্য। কিন্তু তিনি সবসময় মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দেন, তার প্রতিটি কাজকর্মে মুসলিম মৌলবাদের প্রতি প্রশ্রয়ের ইঙ্গিত রয়েছে, ইঙ্গিত নয় সুস্পষ্টভাবে তিনি প্রশ্রয় দেন। একটা ঘটনা বলি, আপনি মুসলিম ধর্মাবলম্বী মানুষ এটা বলছেন, যখন আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বলছি যে যখন 3 তালাক আন্দোলনটা হলো, সবাই জানে যে ইনস্ট্যান্ট 3 তালাক দিলে সেই তালাকটা মেয়েটি ডিভোর্স হয়ে যায়, সেটা সভ্যতার একটা কলঙ্ক। কিন্তু মনে রাখা দরকার, সেই সময় তারই 2 জন মন্ত্রী, একজন জেলে আছে এখন পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম, সেই তার সমর্থনে মিছিল করেছিলেন যে 3 তালাককে রেখে দিতে হবে। এছাড়াও যে সংবিধানে যে আমাদের 44 নম্বর আর্টিকেলে বলা আছে ইউনিফর্ম সিভিল কোড, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হচ্ছেন কে? মাননীয় মুখ্যমন্ত্রী। কেন তিনি সোচ্চার হচ্ছেন? কারণ তিনি মুসলিম সমাজকে একটা বার্তা দিতে চান, বিশেষ করে মুসলিম মৌলবাদী গোষ্ঠীকে আমি তোমাদের সঙ্গে আছি। তাই এই বার্তা তিনি প্রতিটি মুহূর্তে দিয়ে যান। শুধু এই যে ওয়াকফ বিলের ক্ষেত্রে তিনি যে নাটকটি করলেন, এটি একটি নাটক, দাদা ভালো করে বুঝবেন। ওয়াকফ বিল সংক্রান্ত কোনো আলোচনা বা প্রস্তাব বিধানসভায় আনা যায় না, কিন্তু তিনি এটা করলেন কী করেন, যে তিনি দেখাতে চাইলেন যে মুসলিমদেরকে, বিশেষ করে ওই মৌলবাদী গোষ্ঠীগুলোকে, যে আমরা তোমাদের সঙ্গে আছি,
ভোটের সময় তোমরা যেন তোমাদের ঝাঁপে উপড়ে ভোটটা দাও। তাই না, কিন্তু আমাকে একটা কথা বলুন ওসমান মল্লিক। ওসমান এক মিনিট, মনীষবাবু, থাকার কথা বললেন। মনীষবাবু এক মিনিট, আমি একটা প্রশ্ন ওসমান মল্লিকের কাছে করতে চাই, তারপর আপনার প্রশ্ন থাকলে আপনি অবশ্যই করুন, অসুবিধা নেই। ওসমান মল্লিক, আপনি আমাকে একটা কথা বলুন, আপনি বলছেন মুসলিম মৌলবাদীরা সমর্থন পায়, মুসলিম মৌলবাদীরা উৎসাহিত হয়। একটা জিনিস বলুন, ধরুন আজ থেকে 200 বছর আগে যারাই হিন্দু সমাজে সতীদাহ প্রথা বাঁচিয়ে রাখতে চেয়েছে, বিধবা বিবাহের বিরোধিতা করেছে, 8 বছর বয়সে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া গৌরীদান তাকে সমর্থন করেছে, তারা তো আমার চোখে তারা তো হিন্দু মৌলবাদীদের সমর্থক, তারা হিন্দু মৌলবাদী, তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, মানুষের মঙ্গলের কোনো সম্পর্ক নেই। এখন এদেরকে আশ্রয় দেওয়া বা প্রশ্রয় দেওয়া বা উৎসাহ দেওয়ার সঙ্গে হিন্দুদেরকে আশ্রয় বা প্রশ্রয় দেওয়ার তো কোনো সম্পর্ক নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।